নেক্সট, হোয়াট ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন? অভিযোজিত বিকিরণ কি? ডিউরিং হিজ জার্নি ডারউইন ওয়েন্ট টু গ্যালোপেগাস আইল্যান্ড। তো ডারউইন কোথায় গিয়েছিলেন? গ্যালোপেগাস আইল্যান্ডে গিয়েছিলেন। দেয়ার হি অবজার্ভড অ্যান অ্যামেজিং ডাইভার্সিটি অফ ক্রিয়েচার। তো সেখানে গিয়ে তিনি বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সৃষ্টিকে দেখেছিলেন। অফ পার্টিকুলার ইন্টারেস্ট স্মল ব্ল্যাক বার্ডস লেটার কল্ড ডারউইন ফিঞ্চেস অ্যামেজড হিম। এবং পার্টিকুলারলি যদি বলতে হয় তাহলে ডারউইনের সবথেকে বেশি যেটা বিস্ময়কর লেগেছিল সেটা হচ্ছে ছোট ছোট কালো পাখি। কিছু পাখি ছিল যেগুলো স্মল ব্ল্যাক বার্ড, এবং সেগুলোকে পরবর্তী ক্ষেত্রে আমরা ডারউইনের ফিঞ্চেস বলে জানি, এবং এর যে জেনাস সেটা হচ্ছে জিওস্পিজা। হি রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়ার মেনি ভ্যারাইটিস অফ ফিঞ্চেস ইন দ্য সেম আইল্যান্ড। তো একই আইল্যান্ডের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি ছিল ওই ফিঞ্চেসগুলোর মধ্যে। অল দ্য ভ্যারাইটি হি কনজাংচার্ড ইভলভড অন দ্য আইল্যান্ড ইটসেলফ। তিনি বলেছিলেন, উপলব্ধি করেছিলেন যে সমস্ত যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন তিনি, সেই ভ্যারাইটিগুলো ওই আইল্যান্ডেই তৈরি হয়েছিল, অন্য কোথা থেকে আসেনি। মানে হচ্ছে ওই আইল্যান্ডেই ডিফারেন্ট ভ্যারাইটি ফিঞ্চেস তৈরি হয়েছে। ফ্রম দ্য অরিজিনাল সিড ইটিং ফিচার্স মেনি আদার ফর্ম উইথ অল্টার্ড বিক অ্যারোজ। তো এই ফিঞ্চেসগুলো প্রথমে অরিজিনাল যে এদের ইটিং হ্যাবিটেট সেটা হচ্ছে সিড ইটিং, মানে এরা বীজ খায়, অ্যাকচুয়ালি বীজ খেত। তারপর সেখান থেকেই ওদের যে বিক্স অর্থাৎ ঠোঁটের আকারের পরিবর্তন হয়। ঠোঁটের আকারের পরিবর্তনের ফলে তারা ওই যে সিড ইটিং হ্যাবিটেট থেকে, সিড ইটিং ফিচার্স থেকে enabling them to become insectivorous and vegetarian finches। তো এরা ইনসেক্টিভোরাস এবং ভেজিটেরিয়ান হয়ে পড়ে। তো এটা তাদের ওই চোঁচ মানে ঠোঁটের পরিবর্তনের কারণে এদের যে ফুড হ্যাবিট সেটাও চেঞ্জ হয়ে গেছে। অরিজিনালি সিড খেত তারা, এরপর তাদের ঠোঁটের আকারে পরিবর্তন হয়েছে এবং ইনসেক্টিভোরাস এবং ভেজিটেরিয়ান হয়ে পড়েছে, অর্থাৎ ঘাস পোকামাকড়ও খেতে শুরু করেছে তারা। This process of evolution of different species in a given geographical area, একটা প্রদত্ত জিওগ্রাফিক্যাল এরিয়াতে যে ইভলিউশন হচ্ছে বিভিন্ন স্পিসিসের, ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে লিটারেলি রেডিয়েটিং টু আদার এরিয়া অফ জিওগ্রাফি হ্যাবিট্যাট ইজ কল অ্যাডাপটিভ রেডিয়েশন। এখানে বলছে যে একটা পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন হ্যাবিট্যাটে রেডিয়েশনের ফলে এরা বিভিন্নভাবে অভিযোজন শো করেছে। তো এটাকেই বলা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। যেমন যদি আমরা বলি একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে, যেমন এটা একটা আইল্যান্ড, তো এই আইল্যান্ডে প্রথমে যে অরিজিনাল ফিঞ্চেস পাখিগুলো ছিল সেগুলো সিড খেত। তো ওরা প্রথমে এখানে সিডস খেত এই পাখিগুলো। তারপর এই আইল্যান্ডটাতেই একটা ডিফারেন্ট হ্যাবিট্যাটে তারা গেল, এবং এখানে হয়তো ভেজিটেশন যেগুলো ওদের খেতে ভালো লাগতো বা ভেজিটেশন বেশি ছিল, তো এখানে গাছপালা বা ঘাস ইটসেট্রা খেতে শুরু করলো। তারপর এরা এই আইল্যান্ডের আরেকটা হ্যাবিট্যাটে গেল, সেখানে গিয়ে ওরা ইনসেক্ট ধরে ধরে খেতে শুরু করলো। এর ফলে এই যে ফিঞ্চেসগুলো গেল, তো তার ফলে এদের যে খাওয়ার জন্য এদের যে বিক্সের ভ্যারিয়েশন সৃষ্টি হয়েছে। তা ইনসেক্ট যারা খায় তাদের বিক্স আলাদা, যারা গাছপালা খায় তাদের বিক্স আলাদা, অ্যান্ড যারা সিড খায় তাদের বিক্স আলাদা। সো এখানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটা পয়েন্ট থেকে শুরু করে জীবেরা যখন বিভিন্ন দিকে রেডিয়েট করছে, ছড়িয়ে পড়ছে, তার ফলে তারা ডিফারেন্ট হ্যাবিট্যাট পাচ্ছে। ডিফারেন্ট হ্যাবিট্যাট হওয়ার ফলে সেখানে তারা বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন শো করছে। সেখানে যেরকম ফুড পাওয়া যাচ্ছে সেরকম ওয়াইজ সেখানে তারা অভিযোজিত হচ্ছে। তাহলে এটাকেই বলা হয় কি? অ্যাডাপটিভ রেডিয়েশন। Darwin finches represent one of the best example of this phenomena। তো ডারউইনের ফিঞ্চেস অ্যাডাপটিভ রেডিয়েশনের একটা সুন্দর এক্সাম্পল।
অ্যানাদার এক্সাম্পল ইজ অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস। একটা অন্য এক্সাম্পল হচ্ছে অস্ট্রেলিয়াতে যে মার্সুপিয়াম যুক্ত প্রাণী, সেই মার্সুপিয়াল প্রাণীরা অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ। The number of marsupial, each different from the other, evolved from a ancestral stock, but all within the Australian island continent. তো অস্ট্রেলিয়ার আইল্যান্ডে কি দেখা গেছে, একটা অ্যানসেস্টার ছিল। তো সেই অ্যানসেস্টার জীবেরা ছিল, সেখান থেকে তারা বিভিন্ন দিকে বিভিন্ন হ্যাবিটাটে রেডিয়েট হয়েছে এবং রেডিয়েট হওয়ার পর তারা বিভিন্নভাবে অভিযোজিত হয়েছে। তাসমানিয়ান উলফ, সুগার গ্লাইডার, মার্সুপিয়াল মোলস এটসেট্রা। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাডাপটিভ রেডিয়েশনের কারণে এরা অভিযোজন শো করেছে। তাহলে অ্যাডাপটিভ রেডিয়েশনের আরেকটা এক্সাম্পল হলো মার্সুপিয়ালস, অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস, এবং আরও একটা এক্সাম্পল হলো প্লাসেন্টাল ম্যামলস। When more than one adaptive radiation appear to have occurred in isolated geographical area representing different habitats, one can call this convergent evolution. যখন একটা আইসোলেটেড জিওগ্রাফিক্যাল এরিয়াতে সাইমালটেনিয়াসলি দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন একসাথে ঘটবে, তখন সেটাকে আমরা কনভার্জেন্ট ইভলিউশন বলি। কনভার্জ করা মানে একই ক্যারেক্টারের দিকে যাওয়া। একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়া দেওয়া হয়েছে, যেখানে ধরা যাক একটা অ্যানসেস্ট্রাল স্টক, একটা অ্যানসেস্ট্রাল পয়েন্ট হচ্ছে প্লাসেন্টাল ম্যামলসের, আর একটা অ্যানসেস্ট্রাল পয়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালসের। এটা ধরা যাক একটা হ্যাবিটাট নাম্বার 1, এটা ধরা যাক হ্যাবিটাট নাম্বার 2, এবং এটা ধরা যাক হ্যাবিটাট নাম্বার 3। তো যখন প্লাসেন্টাল ম্যামলের কিছু জীব হ্যাবিটাট নাম্বার 1-এ গেছে এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালসের কিছু জীব হ্যাবিটাট নাম্বার 1-এ গেছে, প্লাসেন্টাল ম্যামলের কিছু জীব হ্যাবিটাট নাম্বার 2-তে গেছে, অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালসের কিছু জীব হ্যাবিটাট নাম্বার 2-তে গেছে। তো এখানে সাইমিলটেনিয়াসলি দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন হচ্ছে। দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন হওয়ার ফলে আমরা দেখছি যে হ্যাবিটাট নাম্বার 1-এ যে প্লাসেন্টাল ম্যামল এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল গেল, তাদের মধ্যে ক্যারেক্টারের সিমিলারিটি আছে, এবং সেকেন্ড হ্যাবিটাটে যে প্লাসেন্টাল ম্যামল এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল গেছে, তাদের মধ্যেও হ্যাবিটাটের সিমিলারিটি দেখা যাচ্ছে। এর ফলে আমরা দেখছি যে ক্যারেক্টারগুলো কনভার্জ হচ্ছে, তাই এটাকে আমরা কনভার্জেন্ট ইভলিউশন বলছি। তাহলে একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়াতে যখন একটা পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন দিকে প্রজাতির জীবেরা রেডিয়েট হয় এবং সেখানে গিয়ে তারা ওখানকার হ্যাবিটাট ওয়াইজ নিজেদেরকে অ্যাডাপ্টেড করে বা অ্যাডাপ্টেশন শো করে, সেটাকে আমরা অ্যাডাপটিভ রেডিয়েশন বলি। যখন একের বেশি সংখ্যক অ্যাডাপটিভ রেডিয়েশন একসাথে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে দুটো প্রজাতির জীবের মধ্যে কিছুটা সিমিলারিটি দেখা যাচ্ছে। এর ফলে যখন দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন সাইমালটেনিয়াসলি ঘটে, তখন সেটাকে আমরা কনভার্জেন্ট ইভলিউশন বলি। যেমন এই এনসিইআরটি টেবিলটাতে দেওয়া আছে যে প্লাসেন্টাল ম্যামলের যে মোলস অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল মোলের সাথে সিমিলারিটি শো করেছে, তাই এটা বলা যেতে পারে তারা মেবি ওই জিওগ্রাফিক্যাল এরিয়াটাতে সেম হ্যাবিটাট ফেস করেছিল। প্লাসেন্টাল ম্যামলের অ্যান্টিটার মার্সুপিয়ালসের নাম্বার এর সাথে সিমিলারিটি শো করেছে। প্লাসেন্টাল ম্যামলের মার্সুপিয়াল মাউসের সাথে শো করেছে সিমিলারিটি। প্লাসেন্টাল ম্যামলের লেমিউর অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালের স্পটেড কাসকাসের সাথে সিমিলারিটি শো করেছে। ফ্লাইং ফ্যালেঞ্জার এবং ফ্লাইং স্কুইরেল সিমিলারিটি শো করেছে। উলফ অ্যান্ড তাসমানিয়ান উলফ ফ্রম মার্সুপিয়াল মোলস সিমিলারিটি শো করছে। তাহলে দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন এখানে হয়েছে,
প্লাসেন্টাল ম্যামালের অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছে এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালসে অ্যাডাপটিভ রেডিয়েশন হয়েছে। এবং এই দুটো অ্যাডাপটিভ রেডিয়েশন যখন সাইমেলটেনিয়াসলি হয়েছে তার ফলে আমরা ক্যারেক্টারের সিমিলারিটি প্রজাতির জীবেদের মধ্যে দেখতে পাচ্ছি, তার ফলে আমরা এটাকে কনভার্জেন্ট ইভলিউশন বলি। নেক্সট টপিক, বায়োলজিক্যাল ইভলিউশন। Evolution by natural selection is a true sense would have started when cellular forms of life with differences in metabolic capability originated on Earth. Evolution যে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমেই হয় সেটা আমরা কখন বুঝতে পারি, যেটা প্রথম থেকেই শুরু হয়ে গেছিল, মানে যখন আমাদের বিভিন্ন সেলুলার ফর্মস এসেছে, আস্তে আস্তে বিভিন্ন সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে ডেভেলপ করেছে ইনিশিয়াল যে প্রিমিটিভ সেল থেকে অ্যাডভান্স সেল অবধি। তো এখানেও নেচার সিলেক্ট করেছে যে কোন সেলটা বেটার মেটাবলিজমের জন্য এবং সেটাকেই আগে নিয়ে গেছে। তো আমাদের যে ন্যাচারাল সিলেকশন সেটা সেলুলার লেভেলেই শুরু হয়ে গেছিল। The essence of Darwin theory about evolution is natural selection. তো যে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে ডারউইনের তত্ত্বের মূল বিষয়। The rate of appearance of new forms is linked to the life cycle or lifespan. নতুন প্রজাতির জীবেদের যে উৎপত্তি হবে সেটা সেই জীবটার লাইফ সাইকেলের লাইফ স্প্যানের উপর ডিপেন্ড করে। একটা জীবের লাইফ স্প্যান যত ছোট হবে সে তত বেশি নতুন প্রজাতির জন্ম দিতে পারবে। Microbes that divide fast have the ability to multiply and become millions of individuals within hours. জীবাণু বা মাইক্রোব কিছু ঘন্টার মধ্যেই এরা প্রচুর সংখ্যক মিলিয়ন্স এদের প্রজেনি বানিয়ে দিতে পারে। এ কলোনি অফ ব্যাকটেরিয়া সে একটা ব্যাকটেরিয়া কলোনি নেওয়া হয়েছে। গ্রোয়িং অন এ গিভেন মিডিয়াম হ্যাজ বিল্ট ইন ভ্যারিয়েশন in terms of ability to utilize a feed component. তো ব্যাকটেরিয়ার কলোনি নিউট্রিয়েন্ট মিডিয়ামটাকে মানে ওদের যে ফুড সেটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। A change in the medium composition would bring out only the part of population, say B, that can survive under the new condition. তো আমরা নিউট্রিয়েন্ট মিডিয়াতে কিছু চেঞ্জ করে দিলাম, এর ফলে ওই যে ব্যাকটেরিয়ার পপুলেশনটা ছিল, ব্যাকটেরিয়ার কলোনি ছিল, তার মধ্যে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া যাদেরকে আমরা বি বলছি তারা এই চেঞ্জ হয়ে যাওয়া নিউট্রিয়েন্ট মিডিয়াটাতে বেটার সারভাইভ করছে। In due course of time, this variant population outgrows the other and appears as new species. তো ধীরে ধীরে কি হবে যে নতুন নিউট্রিয়েন্ট মিডিয়াটাতে ব্যাকটেরিয়া কলোনির যে বাকি মেম্বার পপুলেশন বি ছাড়া বাকি মেম্বাররা তো ঠিকঠাক খাবার নিতে পারছে না, ইউটিলাইজ করতে পারছে না, তাই তারা তো আর বাঁচতে পারবে না বেশি প্রজেনি অবধি। তো এর ফলে যে ভ্যারিয়েন্ট পপুলেশন বি একটা সংখ্যায় সেই পপুলেশনটা আউটগ্রো করবে। দিস উড হ্যাপেন উইদিন ডেজ, এবং এটা কিছু দিনের মধ্যেই হবে, কারণ ব্যাকটেরিয়া উইদিন আওয়ার মিলিয়ন্স কপি তৈরি করতে পারে। এর ফলে ওই যে ভ্যারিয়েন্ট পপুলেশনটা ওদের মধ্যে ছিল সেই পপুলেশনটা এবার ওই স্পিসিসটাকে ক্যারি করবে। ফর দ্য সেম থিং টু হ্যাপেন ইন এ ফিশ অর ফল would take millions of years as lifespan of this animal are in years. এই সেম জিনিসটা একটা মাছ বা পাখির ক্ষেত্রে হতে গেলে আমাদের লক্ষ বছর সময় লাগবে, কারণ এদের লাইফ স্প্যান কিছু বছরের হয়। Here we say the fitness of B is better than fitness of A under new condition. তো এখন নতুন কন্ডিশনে ফিটনেস অফ বি ইজ বেটার, কারণ বি যে পপুলেশন ছিল ব্যাকটেরিয়া কলোনিতে তাদের ফুডকে ইউটিলাইজ করার এবিলিটি বেশি, তারা বেশি গ্রো করবে, বেশি প্রজেনির জন্ম দেবে, তাই এরাই হচ্ছে বেশি ফিট। নেচার সিলেক্ট ফর ফিটনেস, নেচার যোগ্য
তম যে হয় তাকেই সিলেক্ট করে। অর্থাৎ যে প্রজাতি বা যে পপুলেশন বেশি সংখ্যক অপত্যের জন্ম দিতে পারবে সেই নেচারে সবথেকে বেশি যোগ্য, তারই ফিটনেস সবথেকে বেশি। One must remember that so-called fitness is based on characteristics which are inherited. ফিটনেস সেই সমস্ত ক্যারেক্টারের উপরেই ডিপেন্ড করে যে ক্যারেক্টারগুলো বংশানুক্রমে সঞ্চারিত হতে পারে। হেন্স দেয়ার মাস্ট বি এ জেনেটিক বেসিস ফর গেটিং সিলেক্টেড অ্যান্ড টু ইভলভ। তো ইভলভ হতে গেলে যে ক্যারেক্টারটাকে নেচার সিলেক্ট করবে তার একটা জেনেটিক বেসিস থাকতে হবে, অর্থাৎ সেই ক্যারেক্টারটা জেনেটিক্যালি ইনহেরিট হয়, সেই ক্যারেক্টারটাকেই নেচার সিলেক্ট করে। Another way of saying the same thing is that some organisms are better adapted to survive in an otherwise hostile environment. Adaptive ability is inherited. জীবের যে অ্যাডাপ্টেশনের ক্ষমতা সেটা বংশানুক্রমে সঞ্চারিত হয়। ইট হ্যাজ এ জেনেটিক বেসিস, অবশ্যই এটার একটা জেনেটিক ভিত্তি থাকবে, জিনগত ভিত্তি থাকবে। অর্থাৎ যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে সেটা কোনো সুপারফিশিয়াল ক্যারেক্টার নয়, সেটা জেনেটিক বেসিস থাকতে হবে। ফিটনেস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ এবিলিটি টু অ্যাডাপ্ট অ্যান্ড গেট সিলেক্টেড বাই নেচার। যখন একটা প্রজাতি নিজেকে অভিযোজন করতে পারে পারিপার্শ্বিক পরিবেশের সাথে বা পরিস্থিতির সাথে, তখন সেটা নেচার দ্বারা সিলেক্টেড হয় এবং এর ফলে এই নেচারের দ্বারা সিলেক্ট হওয়ার পর যে এন্ড রেজাল্ট সেটা হলো ফিটনেস। ব্রাঞ্চিং ডিসেন্ট অ্যান্ড ন্যাচারাল সিলেকশন আর দ্য টু কি কনসেপ্টস অফ ডারউইন থিওরি অফ ইভলিউশন। ডারউইনের ইভলিউশন সম্বন্ধীয় তত্ত্বের দুটো মূল বিষয় হলো ব্রাঞ্চিং ডিসেন্ট এবং ন্যাচারাল সিলেকশন। Even before Darwin, a French naturalist, Lamarck had said that evolution of life form had occurred but driven by use and disuse of organs. ন্যাচারালিস্ট প্রকৃতিবিদ ল্যামার্ক বলেছিলেন যে বিবর্তন জীবের মধ্যে হয়, কিন্তু সেটা হয় অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের মাধ্যমে। He gave the example of giraffe who in attempt to forage live on tall trees had to adapt by elongation of their neck. তিনি জিরাফের উদাহরণ দিয়ে বলেছিলেন যে জিরাফগুলোকে উঁচু গাছের পাতা খেতে হতো এবং সেই পাতাগুলোকে সংগ্রহ করার জন্য এরা নিজেদের গলার লেন্থ ইনক্রিজ করেছে, এর ফলে এইভাবে তারা অ্যাডাপ্টেশন শো করেছে। As they passed on this acquired character of elongated neck to succeeding generation, giraffe slowly over the year come to acquire long necks. তো এই যে অর্জিত বৈশিষ্ট্যটা, যেটা পাতা খাওয়ার জন্য তারা নিজেদের অভিযোজন করেছিল, তো সেটা বংশানুক্রমে পরবর্তীকালে ধীরে ধীরে সঞ্চারিত হয় এবং আলটিমেটলি জিরাফের গলা লম্বা হয়ে যায়। Nobody believed this conjecture anymore. তবে ল্যামার্কের এই থিওরিকে কোনো সায়েন্টিস্ট বিলিভ করেন না। ইজ ইভলিউশন এ প্রসেস অর দ্য রেজাল্ট অফ এ প্রসেস? ইভলিউশন কি একটা প্রক্রিয়া নাকি একটা প্রক্রিয়ার ফলশ্রুতি? দ্য ওয়ার্ল্ড উই সি ইনঅ্যানিমেট অ্যান্ড অ্যানিমেট ইজ অনলি দ্য সাকসেস স্টোরিজ অফ ইভলিউশন। আমরা যদি পৃথিবীর জড় এবং জীবেদের দেখি তাহলে আমরা ইভলিউশনকে একটা সাকসেস স্টোরি বলে মনে করি। When we describe the story of this world, we describe evolution as a process. যখন আমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে দেখি তখন এখনও পৃথিবীতে বিভিন্ন জীবের আবির্ভাব হওয়া বাকি আছে, এখনও ইভলিউশন চলছে, তাহলে পৃথিবীর পরিপ্রেক্ষিতে আমরা ইভলিউশনকে একটা প্রসেস বলে মনে করি। On the other hand, when we describe the story of life on earth, we treat evolution as a consequence of a process called natural selection. যখন আমরা পৃথিবীর উপরে জীবের উৎপত্তির কথা বলি তখন আমরা ইভলিউশনকে ন্যাচারাল সিলেকশনের রেজাল্ট বলে মনে করি। We are still not very clear whether to regard evolution and natural selection as processes
or end result of unknown processes. It is possible that the work of Thomas Malthus on population influenced Darwin. থমাস ম্যালথাস পপুলেশনের উপরে কিছু স্টাডি করছিলেন, তো সেটা ডারউইনকে প্রভাবিত করে। ন্যাচারাল সিলেকশন ইজ বেসড অন সার্টেন অবজারভেশন which are factual. For example, natural resources are limited, population are stable in size except for seasonal fluctuations, member of population vary in characteristics, in fact no two individuals are alike even though they look similar superficially. Most of variations are inherited. তো যেহেতু ন্যাচারাল রিসোর্সেস লিমিটেড এবং পপুলেশনের সাইজ মোটামুটি সবসময় স্টেবল থাকে সিজনাল ফ্ল্যাকচুয়েশন ছাড়া, এবং যে মেম্বার আছে পপুলেশনের মধ্যে যে বিভিন্ন মেম্বার তাদের মধ্যে কিছু বিল্ট ইন ভ্যারিয়েশন আছে, ইনহেরিটেড ভ্যারিয়েশন আছে, তারা উপর থেকে দেখতে সিমিলার হলেও তাদের মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে, জিনগত ভ্যারিয়েশন থাকে। The fact that theoretically population size will grow exponentially if everybody reproduce maximally. যদি প্রত্যেকটা পপুলেশন তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দিয়ে রিপ্রোডিউস করে তাহলে হয়তো পপুলেশনের সাইজ এক্সপোনেনশিয়ালি গ্রো করবে। The fact that population size in reality are limited means that there had been competition for resources. কিন্তু পপুলেশনের সাইজ ম্যাক্সিমাল ইনক্রিজ করে না, পপুলেশনের সাইজ লিমিটেড থাকে। এর মানে এটাই যে পপুলেশনের মধ্যে রিসোর্সেসের জন্য কম্পিটিশন হয়। Only some survived and grew at the cost of others that could not flourish. কিছু সার্ভাইভ করে এবং অন্যরা সার্ভাইভ করতে পারে না। The novelty and brilliant insight of Darwin was this: he asserted that variation which are heritable and which make resource utilization better for few, adapted to habitat better, will enable only those to reproduce and leave more progeny. ডারউইনের থিওরির যেটা সবথেকে সুন্দর বিষয় সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে একটা জীব যখন তার মধ্যে এবিলিটি থাকে ন্যাচারাল রিসোর্সেসকে বেটার ইউটিলাইজ করার, অর্থাৎ সে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে ভালোভাবে অভিযোজিত হতে পারে, সেই প্রজাতিটা বেশি পরিমাণে রিপ্রোডিউস করে এবং বেশি অপত্যের জন্ম দেয়। হেন্স for a period of time over many generations, survivors will leave more progeny and there would be a change in population characteristics and hence new form appear to arise. তো একটা ভ্যারিয়েন্ট পপুলেশন যখন আস্তে আস্তে গ্রো করতে শুরু করে তখন একটা নতুন স্পিসিসের জন্ম হয়। মেকানিজম অফ ইভলিউশন। ইভলিউশনের মেকানিজম কি? হোয়াট ইজ দ্য অরিজিন অফ দিস ভ্যারিয়েশন অ্যান্ড হাউ ডাজ স্পিসিয়েশন অকার? এই বিভেদের কারণ কি এবং প্রজাতির সৃষ্টি কিভাবে হয়? Even though Mendel had talked of inheritable factors influencing phenotype, Darwin either ignored this observation or kept silent. যদিও মেন্ডেল বলেছিলেন যে বিভিন্ন মরফোলজিক্যাল বা বাহ্যিক যে বাহ্যিক ক্যারেক্টারের জন্য দায়ী ফ্যাক্টরস, যেগুলোকে আমরা জিন বলে জানি এখন, তো তার জন্য দায়ী ফ্যাক্টর, কিন্তু ডারউইন এটাকে সেই সময় ইগনোর করেছিলেন বা এটার বিষয়ে তিনি সাইলেন্ট ছিলেন। In this first decade of 20th century, Hugo de Vries, based on his work on evening primrose, brought forth the idea of mutation. তো হুগো দ্য ভ্রিসের কাছে মিউটেশনের আইডিয়া আসে, লার্জ ডিফারেন্সেস অ্যারাইজিং সাডেনলি ইন এ পপুলেশন। হুগো দ্য ভ্রিস মনে করেন যে মিউটেশন দায়ী ইভলিউশনের জন্য, মানে হঠাৎ করে কোনো একটা পপুলেশনে কোনো ডিফারেন্স চলে আসে। He believed that it is mutation which cause evolution and not the minor variation that Darwin talked about. ডারউইন বলেছিলেন যে একটা প্রজাতির জীবেদের মধ্যে কিছু ভ্যারিয়েন্ট থাকবে, ভ্যারিয়েন্ট টাইপ থাকবে, সেই ভ্যারিয়েন্ট টাইপগুলো বেটার অ্যাডাপ্টেশন শো করবে এবং তারা আস্তে আস্তে নতুন প্রজাতির জন্ম দেবে,
কিন্তু হুগো দ্য ভ্রিস মনে করেন যে একটা প্রজাতিতে হঠাৎ করে কোনো সাডেন ডিফারেন্স চলে আসে, সেটাকে তিনি মিউটেশন বলেন। তো মিউটেশনের কারণে ইভলিউশন হয়। Mutations are random and directionless, while Darwin's variations are small and directional. Evolution for Darwin was gradual, while De Vries believed mutation caused speciation and hence is called saltation, single step large mutation. হুগো দ্য ভ্রিসের মতে মিউটেশনটা সিঙ্গেল স্টেপে হয় এবং লার্জলি হয়। তো হঠাৎ করেই মিউটেশন হয়ে যাওয়ার ফলে স্পিসিয়েশন হয়, হুগো দ্য ভ্রিস এটা মনে করেন, এবং সিঙ্গেল স্টেপ লার্জ মিউটেশনকে বলা হয় স্যালটেশন। স্টাডিজ ইন পপুলেশন জেনেটিক্স লেটার ব্রট আউট সাম ক্ল্যারিটি। পপুলেশন জেনেটিক্সের উপরে স্টাডি করার ফলে পরবর্তীকালে আরও কিছু সুস্পষ্ট ধারণা পাওয়া যায়।